আসসালামু আলাইকুম। আমরা টিএফএফই এই সাবজেক্টের ম্যাথ সলিউশন দেখব। তো গতদিন আমরা এর আগে 96তম ব্যাংকিং ডিপ্লোমার এই সলিউশনটা দেখেছিলাম, তারপরে 98তমটা দেখেছি। আচ্ছা, এরপর 96তম ব্যাংকিং ডিপ্লোমায় 96-এ যে ম্যাথটা এসেছিল সেই ম্যাথটা দেখব। এই ম্যাথটা বাংলা ভাষণে এরকম ছিল: নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে জাপানে ইয়েন প্রতি বাংলাদেশি টাকার ক্রয় ও বিক্রয় হার নির্ণয় করুন। আন্তঃব্যাংক বাজার বিনিময় হার: মার্কিন ডলার ১ সমান জাপানি ইয়েন এত এবং এত, মার্কিন ডলার বাংলাদেশি টাকা এত এবং এত। তো আমাদের এখানে আন্তঃব্যাংক হার দেওয়া আছে। এই হারের ভিত্তিতে নির্ণয়কৃত বিনিময় হার অনুযায়ী জাপানি ইয়েন ২ মিলিয়ন ক্রয়ের জন্য আপনার ব্যাংকে কত পরিশোধ করতে হবে? বিশেষ দ্রষ্টব্য: অনুগ্রহপূর্বক আপনার হিসাবের খসড়া দেখাবেন। তো এটার ইংরেজি ভাষণে ছিল এরকম: বেসড অন দ্য ফলোইং ইনফরমেশন প্লিজ ক্যালকুলেট দ্য বাইং অ্যান্ড সেলিং রেট অফ বাংলাদেশি টাকা পার জাপানি ইয়েন। পার জাপানি ইয়েনে বাংলাদেশি টাকা কত আমরা বাই করব এবং কত দিয়ে সেল করব সেটা নির্ণয় করতে বলছে। when interbank market exchange rates was USD জাপানি ইয়েন দেওয়া আছে এবং 1 USD সমান BDT দেওয়া আছে। Also calculate the amount of BDT to be paid by your bank for buying 2 million জাপানি ইয়েন। যদি 2 মিলিয়ন সমান সমান কত? 2 মিলিয়ন সমান সমান আমাদের 20 লক্ষ। 10 লক্ষে 1 মিলিয়ন, তাই না? তাহলে 2 মিলিয়ন সমান সমান 20 লক্ষ। যদি 20 লক্ষ জাপানি ইয়েন আমরা এগেইনস্টে বাইং করতে চাই তাহলে কত আমাদের ব্যাংকে কত পে করতে হবে? আচ্ছা, তো এই অঙ্কে আমাদের নির্ণয় করতে হবে বাইং এবং সেলিং এক্সচেঞ্জ রেট দুটি। এখানে বলা আছে বাইং অ্যান্ড সেলিং রেট অফ বাংলাদেশি টাকা পার জাপানি ইয়েন। 1 জাপানি ইয়েনে কত বাংলাদেশি টাকা আমরা ক্রয় করব এবং কত বিক্রয় করব এই এক্সচেঞ্জ রেটের ভিত্তিতে। আচ্ছা, আমাদের সলিউশনটা এইভাবে দেখেছি। তার আগে আমরা দেখব যে জাপানি আমাদের যে রেট দেওয়া আছে ইউএসডি জাপানি ইয়েন, ইউএসডি বাংলাদেশি টাকা, বিডিটি দেওয়া আছে। এই দুইটার উপর ভিত্তি করে আমাদের ডাইরেক্ট রেট এবং ইনডাইরেক্ট রেট, ডাইরেক্ট রেট এবং ইনডাইরেক্ট রেট নির্ণয় করতে হবে। ইনডাইরেক্ট রেট কোনটি আর কোনটি ডাইরেক্ট রেট এটা আমাদের বুঝতে হবে। তো ডাইরেক্ট রেট এবং ইনডাইরেক্ট রেট বোঝার জন্য আমরা এর আগে আলোচনা করেছিলাম, আজকে দেখি। তো সলিউশন এইভাবে করব আমরা: বাইং রেট অফ বিডিটি পার ইয়েন। আমরা বাইং রেট যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের যেটা বললাম যে ডাইরেক্ট রেট না ইনডাইরেক্ট রেট এটা আমরা নির্ণয় করব। তো এখানে প্রথমে বলা আছে জাপানি ইয়েন ইনডাইরেক্ট রেট বা কারেন্সি রেট। সো দ্য ইনডাইরেক্ট হলে আমাদের উল্টা হবে, তাই না? সো দ্য রুল ইজ বাই হাই অ্যান্ড সেল লো, মানে ক্রয় করব উচ্চ মূল্যে, বিক্রয় করব কম মূল্যে। আচ্ছা, আর বাংলাদেশি টাকা ডাইরেক্ট রেট, সো দ্য রুল ইজ বাই লো সেল হাই, মানে আমরা ক্রয় করব
কম মূল্যে বিক্রয় করব বেশি মূল্যে। তো এখানে একটু খেয়াল করুন যে কোনটা ডাইরেক্ট রেট এবং কোনটা ইনডাইরেক্ট রেট, এটা আমাদের বুঝতে হবে। ডাইরেক্ট রেটটা হচ্ছে কোনটা, এরকম যে যদি বিদেশি 1 ইউনিটের বা 1 এককের বিপরীতে যদি আমাদের বিডিটি যদি মোট মূল্য দেওয়া থাকে, ধরুন $1 ইউএসডি 1 সমান সমান $1 সমান সমান আমাদের বিডিটি ধরুন 120 বা 115 যেটা দেওয়া থাকবে না কেন, এরকম মোট মূল্য দেওয়া থাকবে, স্বদেশী টাকার মোট মূল্য দেওয়া থাকবে, সেটাকে বলে ডাইরেক্ট রেট। তো এখানে আমাদের বলা আছে ইউএসডি 1 আর বিডিটি মোট টাকার পরিমাণ দেওয়া আছে, তাই না? মোট টাকার পরিমাণ দেওয়া আছে। তাহলে এখানে এর রেটটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট রেট। আর ঠিক এই ডাইরেক্টের উল্টা হচ্ছে কি ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট রেটটা কোনটা? ইনডাইরেক্ট রেটটা হচ্ছে যখন আমাদের ইউএসডির জায়গায় বিডিটি 1 থাকবে এবং ইউএসডি বা অন্য কোনো মুদ্রা, বিদেশি মুদ্রা যখন আমাদের মোট মূল্য দেওয়া থাকবে, হয়তো এরকম 80 বা যে কোনো মুদ্রা যখন আমাদের 80 বা 90 বা এরকম মোট মূল্য দেওয়া থাকবে, অর্থাৎ 1 ইউনিটের বিনিময়ে 1 এককের বিনিময়ে আমাদের মোট মূল্য দেওয়া থাকবে, তখন সেটাকে বলে ইনডাইরেক্ট রেট। তো এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট রেট, তাই না? এটা বিদেশি ইউএসডি মানে বিদেশি আমেরিকান ডলারে আমাদের 1 আমেরিকান ডলার সমান স্বদেশী মোট টাকা দেওয়া আছে, মানে আমাদের বাংলাদেশি মোট টাকা দেওয়া আছে, তাই এটি ডাইরেক্ট রেট। আবার খেয়াল করুন, আমরা ক্রয় বিক্রয় করতেছি বাংলাদেশি টাকা আর জাপানি ইয়েনের মাঝে। এখন জাপানি ইয়েনটা কি এখানে রেট দেওয়া আছে, খেয়াল করুন। আমরা জাপানি ইয়েনটা ইউএসডি 1 সমান সমান জাপানি ইয়েন, এটা মোট টাকার পরিমাণ দেওয়া আছে, তাই না? তাহলে এটা জাপানিদের ক্ষেত্রে এটা হচ্ছে ডাইরেক্ট রেট। আমাদের বিডিটির ক্ষেত্রে যেমন 1 ইউএসডি সমান মোট টাকা দেওয়া আছে, তেমনি ইউএসডি 1 সমান জাপানি মোট টাকা যখন দেওয়া আছে, তখন এটা জাপানের ক্ষেত্রে হচ্ছে ডাইরেক্ট রেট। তাহলে জাপানের ক্ষেত্রে যখন ডাইরেক্ট রেট হবে, আমাদের ক্ষেত্রে তখন হবে ইনডাইরেক্ট রেট। এইভাবে আমরা এটা ক্যালকুলেশন করব। তো তাহলে জাপানি এটা আমাদের কাছে যখনই এটা ডাইরেক্ট হবে জাপানের ক্ষেত্রে, তখন আমাদের ক্ষেত্রে কি হবে? ইনডাইরেক্ট রেট, তাই না? আমাদের ক্ষেত্রে হবে ইনডাইরেক্ট রেট। তাহলে এখানে ওটাই লেখা আছে জাপানি ইয়েন ইনডাইরেক্ট রেট বা কারেন্সি রেট। সো দ্য রুল ইজ বাই হাই অ্যান্ড সেল লো। তাই আমরা ক্রয় করব বেশি মূল্যে এবং বিক্রয় করব ডাইরেক্ট রেট আর কারেন্সি রেট কি এক? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এবং বিক্রয় করব বেশি কম মূল্যে। আর বাংলাদেশি টাকা যেটা ডাইরেক্ট রেট দেওয়া আছে, এই ডাইরেক্ট রেট সূত্রটা হচ্ছে বাই করব লো রেটে এবং সেল করব হাই রেটে। আচ্ছা, তাহলে এখন এই ফর্মুলাটা আমরা এখন সাজাবো। এখানে আমাদের এটা হচ্ছে কি বাইয়ের ঘর, এটা হচ্ছে আমাদের সেলের ঘর, এটা বাই, এই যে বাই লেখা আছে, তো এটা হচ্ছে বাই আর এটা হচ্ছে আমাদের সেলস। তো ইউএসডি সমান জাপানি ইয়েন সমান সমান এটা কি করব আমরা, যে ক্রয় করব উচ্চ মূল্যে, যেহেতু ইনডাইরেক্ট রেট সেহেতু ক্রয় করব উচ্চ মূল্য, মানে 132 এটা ক্রয় মূল্য। তাহলে 132টা এখানে লিখেছে, এই যে 132। আচ্ছা, 132 এটা এখানে লেখার পর, এটা বাইরে লেখার পর, তাহলে কম মূল্য যেটা আছে সেটা হচ্ছে সেলের ঘরে লিখবে। 130 যেটা আছে সেটা হচ্ছে সেলের এখানে লিখবো, সেলসের ঘরে লিখবো। আচ্ছা, আর বাংলাদেশি ইউএসডি বনাম বাংলাদেশি টাকা যেটা দেওয়া আছে, সেই টাকাটা যেভাবে আছে, এই ছোটটা হচ্ছে আমাদের ব্যয় আর বড়টা হচ্ছে সেলস, এটা যেভাবে আছে ঠিক ওইভাবে আমরা এখানে তুলে ধরেছি, যে আমরা ব্যয়ের ঘরে 106 এবং সেলের ঘরে 107 দিয়েছি। এখন আমরা এই যে সূত্র অনুযায়ী আমরা টাকাটা এখানে বসালাম, দুইটা মুদ্রা এখানে বসালাম, এটা ব্যয় এবং এটা সেল। তাহলে এখন খেয়াল করুন, আমাদের 1 জাপানি ইয়েনে কত বিডিটি দিতে হবে, তাই না? এখানে আমাদের জাপানি ইউএসডি 1 এরকম করে আমরা একটু যদি সাজাতে পারি বা ধরতে পারি,
জাপানি ইয়েন সমান 1 ইউএসডি, মানে 132 ক্রয় মূল্য 132.1280 এত জাপানি ইয়েন। এটা কি জাপানি জাপানি ইয়েন এত সমান সমান ইউএসডি কি ইউএসডি 1। তাহলে জাপানি ইয়েন 132.1280 এই ইউএসডি 1 এর মান এখানে কি আছে? ইউএসডি 1 এর মান ক্রয় মূল্য দেওয়া আছে কত? 106। তাহলে আমরা এই ইউএসডি 1 এর মান সমান সমান এই বাইং এর যে রেটটা, সে বাইং এর যেহেতু বাইং এর রেটটা প্রথমে নির্ণয় করব। তাহলে এটা আমরা 106.1010 এভাবে, মানে একেবারে সহজ সরল ঐকিক নিয়মে যেভাবে করি ওই রকম। তাহলে এই জাপানি ইয়েন এত সমান সমান আমাদের বিডিটি এত, অতএব 1 জাপানি ইয়েন সমান সমান কত হবে? 106.1010। এটাকে আমরা এই 132.1280 এটা দ্বারা ভাগ করব। ঠিক এরকম ভাবে আমরা ডাইরেক্ট এখানে লিখেছি বাইং রেট অফ বাংলাদেশি টাকা পার জাপানি ইয়েন। বাংলাদেশি টাকাকে জাপানি ইয়েন দ্বারা ভাগ করো, বাংলাদেশি টাকা এত, এই যে ক্রয় মূল্য 106 যেটা আমরা এখানে করেছি, এখানে যেটা দেখলাম সেটাই এখানে করেছি আর কি। ভাগ করলে আমরা এত টাকা পাবো, মানে 1 জাপানি ইয়েন ক্রয় করলে আমরা এত টাকা পরিশোধ করব। কত টাকা? 0.8030 এত। তাহলে সেলিং রেটটা কি হবে? সেলিং রেটটা ঠিক একই রকম ভাবে আমরা সেলস এর যে প্রাইস আছে এই যে দুটা, হ্যাঁ এই দুটো আমরা এখানে কাজ করব। বাংলাদেশি টাকাকে সেলিং প্রাইসের যে রেট সেটা দ্বারা ভাগ করব, করলে এত টাকায় আমরা কি করব? বিক্রয় করব। তাহলে 0.8030 দ্বারা ক্রয় করব আর 0.8270 দ্বারা আমরা বিক্রয় করব। তাহলে বাদ বাকিটা হচ্ছে আমাদের প্রফিট। এই দুইটার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য মাঝখানে যেটা, সেটা হচ্ছে আমাদের কাছে প্রফিট। আচ্ছা যাই হোক, আমাদের এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করতে বলছে। এখন বলছে বাইং রেট অফ বাংলাদেশি টাকা পার জাপানি ইয়েন বিডিটি কত? আমরা যদি ক্রয় করি তাহলে আমরা কত দিব? হ্যাঁ, কত বিডিটি? এত পার জাপানি ইয়েনে। অ্যান্ড সেলিং রেট অফ বাংলাদেশি টাকা জাপানি রেট হচ্ছে এত। এটা হচ্ছে অ্যান্সার, এই যে দুটা যেটা বের করছি এটা। এখন আমরা যদি ব্যয় করি তাহলে কি করব? কোন এক লোক যদি আমাদের কাছে 20 মিলিয়ন মানে 20 লক্ষ জাপানি ইয়েন বিক্রি করে, তাহলে কত টাকা আমরা দেব? তাহলে আমাদের বাইং রেট এই যেটা, আমাদের কাছে বাইং রেট এটা দ্বারা জাস্ট 20 লক্ষকে গুণ করে দেব। তার টোটাল অ্যামাউন্ট অফ বিডিটি বাইং কত? 2 মিলিয়ন জাপানি ইয়েন গুণন বাইং রেট অফ বাংলাদেশি টাকা পার জাপানি ইয়েন কত? 2 মিলিয়ন সমান 20 লক্ষ গুণন আমরা এই যে বাইং রেট, এই বাইং রেট দ্বারা গুণ করেছি, করলে আমাদের 16,06,000 টাকা। এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। এভাবে বাইং রেট এবং আমরা কত জাপানি ইয়েন আমরা পরিশোধ করব সেটা এখানে দেওয়া আছে। তো এই অঙ্কে ক্যালকুলেশন করার জন্য এই যে রেটটা আমরা পাইলাম, এই রেটটা কিন্তু আমরা ডাইরেক্ট রেট এবং ইনডাইরেক্ট রেট এর ভিত্তিতে কিন্তু আমরা পেয়েছি এটা। তো ডাইরেক্ট রেট এবং ইনডাইরেক্ট রেটটা আমাদের জানা অত্যন্ত জরুরি এই জন্য। আচ্ছা, এটা হলো আমাদের 96তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা এসেছিল। 97তম ব্যাংকিং ডিপ্লোমা ঠিক আর এখানে প্রথমটা ইনডাইরেক্ট রেট, হ্যাঁ স্যার আরেকটু পরে স্যার আচ্ছা প্রথমটা, হ্যাঁ প্রথমটা এই ইউএসডি 1 সমান জেপিওয়াই জাপানি ইয়েন এত টাকা। এটা আমার সবসময় কি হিসাব করবো আমাদের ইয়া করে, ওটাও তো ইউএসডি 1 সমান জেপিওয়াই, এটা ইনডাইরেক্ট। আচ্ছা, আপনি এটা বুঝেছেন? হ্যাঁ এটা বুঝেছি যে আচ্ছা, আমরা যখন বাংলাদেশি হ্যাঁ এটা বাংলাদেশের ক্ষেত্রে, তাই না? এটা কার ক্ষেত্রে ডাইরেক্ট রেট? এই ডাইরেক্ট রেট হলো আমাদের ডাইরেক্ট রেট হলো কাদের ক্ষেত্রে? বাংলাদেশের ক্ষেত্রে। জি, বাংলাদেশের ক্ষেত্রে। আচ্ছা, এখানে যে রেটটা দেওয়া আছে এটা কি রেট?
জাপানের ক্ষেত্রে কি রেট এটা? জাপানের ক্ষেত্রে এটা ডাইরেক্ট রেট। জাপানের ক্ষেত্রে যদি ডাইরেক্ট হয় তাহলে আমাদের ক্ষেত্রে কি উল্টাটা হবে? তা আমাদের কিন্তু ডাইরেক্ট রেট আমাদের হবে না, ক্ষেত্রে ইনডাইরেক্ট। তাহলে আমাদের ক্ষেত্রে হবে ইনডাইরেক্ট রেট। বুঝতে পেরেছেন? ইনডাইরেক্ট। জি আমরা জি জি। আগে ওই দেশেরটা ভাববো যে ওই দেশেরটা কি। ওই দেশেরটা যদি ইনডাইরেক্ট হতো তাহলে আমাদেরটা ডাইরেক্ট। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এইভাবে সাজাবো আর কি। ডাইরেক্ট ইনডাইরেক্টটা আমরা এইভাবে সহজে চিনবো আর কি। আচ্ছা এখন চিনতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে 97তম যে ম্যাথটা এসেছিল সেই ম্যাথটার সলিউশনটা একটু দেখবো। তো এখানে বলা আছে আপনার আমদানিকারক আপনার ব্যাংকে ইউরো 25,000 মূল্যমানের 90 দিন মেয়াদি এলসি পেমেন্টের জন্য একটি বুকিং দিতে চান। আমদানিকারকের প্রস্তাবের বিপরীতে আপনার ব্যাংকের বিনিময় হার নির্ণয় করুন। উক্ত আমদানি বিলের বিপরীতে আমদানিকারককে কত বাংলাদেশি টাকা পরিশোধ করতে হবে? নিম্ন বর্ণিত উপাত্ত ব্যবহার করুন। তাহলে এখানে আমাদের মার্কিন ডলার সমান টাকা এখানে দেওয়া আছে, তাই না? 1 মার্কিন ডলার সমান টাকা দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে ডাইরেক্ট রেট, তাই না? ডাইরেক্ট। আচ্ছা, তাহলে এটা 1 ইউরো সমান মার্কিন ডলার। এখানে 1 ইউরো সমান মার্কিন ডলার এত দেওয়া আছে। এটা তাহলে ইউরোর ক্ষেত্রে কি? ইউরো আর বাংলাদেশি টাকার মধ্যে এখানে আমরা ক্যালকুলেশন করব। তাহলে ইউরো 1 সমান মার্কিন ডলার এত। তাহলে ইউরোর ক্ষেত্রে এটা কি বলুন তো? ইউরোর ক্ষেত্রে এটা ডাইরেক্ট রেট, না ইউরোর ক্ষেত্রে ইনডাইরেক্ট রেট। ইউরোর ক্ষেত্রে মানে ইউরোপে যারা আছে তাদের ক্ষেত্রে এটা ইনডাইরেক্ট রেট, ইনডাইরেক্ট তাই রেট। না? আচ্ছা, যদি ইউরোর ইউরোকে ক্ষেত্রে, এই মানে অন্য ইয়েতে হ্যাঁ, ইউরোর ক্ষেত্রে যদি ইনডাইরেক্ট হয় তাহলে আমাদের ক্ষেত্রে কি? ডাইরেক্ট। ডাইরেক্ট রেট। তাহলে আমরা যখন এরকম মার্কিন ডলার যখন বিদেশি টাকার যখন এরকম দেওয়া থাকবে তখন ওই দেশের আমরা ভাববো আগে ওই দেশের কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট, সেটা ভাবার পর তার বিপরীতটা হবে আমাদের। তাহলে আমরা দেখতে পেলাম যে এটাও ডাইরেক্ট রেট, এটাও আমাদের কাছে ডাইরেক্ট রেট, তাই না? জি। তাহলে দুইটাই ডাইরেক্ট রেট। তাহলে দুইটা যদি ডাইরেক্ট রেট হয় তাহলে আমরা কি করব? বাই লো সেল হ্যাঁ হাই। হ্যাঁ, বাই লো সেল হাই, তাই না? তারপরে এই জিনিসটা যদি আমরা ধরতে পারি এগুলো সহজ। ব্যাংকের ওভারহেড চার্জ, সুদ আছে এখানে 360 দিন ধরতে হবে বছরে। আচ্ছা, এই জিনিসটা আমরা এখানে দেখব। আচ্ছা, তাহলে আমরা সলিউশন এখানে দেখাবো। ক্যালকুলেট অফ সেলিং এক্সচেঞ্জ রেট। উই নো দ্যাট, আমাদের এখানে সেলিং এক্সচেঞ্জ রেট নির্ণয় করতে হবে। আচ্ছা, সেলিং এক্সচেঞ্জ রেট হচ্ছে সমান সমান সেলিং এক্সচেঞ্জ রেট পার ইউরো। আগে যেমন আমরা বাইং এক্সচেঞ্জ রেটের সঙ্গে এটা কি করেছিলাম? মাইনাস করেছিলাম। এবং সেলিং এক্সচেঞ্জ রেটের সাথে যখন বিক্রয় করব এটা আমরা, যোগ হবে, যখন এটা বিক্রয় করবো তখন এটা হবে প্লাস হবে। হ্যাঁ, মানে এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো এটা প্লাস হবে। আর যখন বাইং এক্সচেঞ্জ রেট তখন এটা মাইনাস হবে। বাই করার সময় যত কম মূল্যে আমরা বাই করতে পারি তাই আমাদের মোট মূল্য থেকে আমরা ওই খরচগুলো মাইনাস করব। আর সেলিং এক্সচেঞ্জ রেটে যত বেশি মূল্যে সেল করবো তত আমাদের প্রফিট। তাহলে আমরা এই টোটাল এক্সচেঞ্জ মার্জিনটা আমরা যোগ করব। আচ্ছা, হিন্স দ্য রাফ ক্যালকুলেশন ইজ এস ফলোস। এখানে আমরা তাহলে লিখবো ক্যালকুলেশন ওয়ানে বাইং অ্যান্ড সেলিং রেট ইউএসডি অ্যান্ড ইউরো আর বোথ ডাইরেক্ট রেট। বুঝতে পেরেছেন? দুটাই ডাইরেক্ট রেট, তাই না? সো দুইটার ক্ষেত্রে হবে বাই লো সেল হাই, দুইটার ক্ষেত্রে। ফর্মুলা তাহলে আমরা কি দিব? ঠিক ইউএসডি 1 সমান বিডিটি এ বাইং রেটে যেভাবে আছে ওইভাবে জাস্ট তুলে দেব। এখানে যে রেটটা দেওয়া আছে এটা বাই, এটা সেল, এটা বাই, এটা সেল, যেহেতু দুটাই আমাদের হচ্ছে ডাইরেক্ট রেট। তাহলে কোনটা হচ্ছে আমাদের কাছে? এটাও কম মূল্য দুইটার মধ্যে। তাহলে এটা হচ্ছে বাইং রেট আর এটা বেশি মূল্য এবং এটাও বেশি মূল্য। তাহলে এই দুটা হচ্ছে আমাদের কাছে সেলিং রেট। তাহলে সেটা আমরা বাইং এবং সেলিং এ যথাযথভাবে ওইভাবে লিখেছি আমরা। লেখার পর আমরা যখন বাই করবো তাহলে ইউরো 1 সমান সমান আমরা
কি লিখবে এখানে 1 ইউরো সমান সমান আমাদের বাইং রেট হবে কত, আমাদের বিডিটি এবং ইউএসডি, আমাদের বিডিটি এত এবং ইউএসডি এত, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে 1 ইউরো সমান সমান পাবো। তাহলে 1 ইউরো সমান সমান কত হবে, এত হবে আমাদের কাছে বাইং রেট। তার সেলিং রেট কি, সেলিং রেটটাও ঠিক ওই একই রকম ভাবে আমরা এটা বার করবো, দুটা গুণ করবো। এই রেট আমাদের বিডিটি এবং ইউএসডি দুটা গুণ করলে 1 ইউরো সমান সমান পাবো। আচ্ছা 1 ইউরো সমান সমান এত হচ্ছে সেলিং রেট পেলাম, আর এটা হচ্ছে বাইং রেট পেলাম। তো আমাদের এখানে সেলিং রেট ক্যালকুলেশন করতে হবে। আমরা যেহেতু সেল করব, তাহলে সেলিং এক্সচেঞ্জ রেট পার ইউরো কত আছে, যে আমরা এখানে নির্ণয় করলাম। মানে এই জিনিসটা এখানে যেটা করেছে, জাস্ট সেই জিনিসটা এখানে করেছি আমরা 119, এটা আমাদের অ্যান্সার। এটা আমরা নির্ণয় করতে পারি এই রেটটা, না এটা অ্যান্সার না। এর সঙ্গে আমাদের এক্সচেঞ্জ মার্জিনটা ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, এই যে এক্সচেঞ্জ মার্জিন এটা আমরা পেলাম 119 দশমিক, যেটা পেলাম 119.0085, এটা পেলাম। এখন এই টোটাল এক্সচেঞ্জ মার্জিন, হ্যাঁ এক্সচেঞ্জ মার্জিনটা আমরা বের করবো। এক্সচেঞ্জ মার্জিনের প্রথমে কি হবে, কোনগুলো ক্যালকুলেশন করবো, এটা তো এক্সচেঞ্জ আমরা করলাম। এখন এখানে যতগুলো পয়েন্ট থাকবে ততগুলো ঠিক আমাদের ক্যালকুলেশন করতে হবে। ইউর ব্যাংক ওভারহেড চার্জ হচ্ছে এত %, আর ইন্টারেস্ট রেট দেওয়া আছে, দুটোই দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখবো 2 নাম্বার ওভারহেড চার্জ। ওভারহেড চার্জ সেলিং রেট আমরা যেটা নির্ণয় করলাম সেটার সঙ্গে আমাদের এত % করলে ওভারহেড চার্জ এত। আচ্ছা ওভারহেড বলতে উপরেই ব্যয়, অন্যান্য খরচ, মানে আমাদের এই বাইং সেলিং করতে আমাদের এত ব্যয় হবে। তারপর ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট রেট পার ইউরো, প্রতি ইউরোতে ইন্টারেস্ট রেট কত হবে, ইন্টারেস্ট রেট পার ইউরো সেলিং রেট গুণন এত %। আমরা এখানে কতদিনের বিলটা আমাদের এটা বিক্রি করছে, ইউজেস বিল হচ্ছে 90 দিনের। 90 দিনের বিলটা আমাদের আমরা বিক্রয় করব। তাহলে এক্ষেত্রে আমাদের 360 দিয়ে ভাগ করে সেলিং এক্সচেঞ্জ রেট যেটা বের করলাম 119, এটার 3% করলে যেটা বাড়াবে সেটা 1 বছরের জন্য বাড়াবে। তো 1 বছর সমান সমান ধরতে বলছে কত, 360 দিন। এই যে অ্যাজিউম 360 ডে ইন এ ইয়ার, 1 বছর সমান সমান 360 ডে ধরতে হবে। তা 360 দ্বারা ভাগ করব, আর 90 দিন যেহেতু স্টে করবে, তো 90 দিন দ্বারা গুণ করতে, 90 দিনের ইন্টারেস্ট আসবে এত। এই দুটো আমাদের এখানে ক্যালকুলেশন করতে বলছে, টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো, ওভারহেড চার্জ আর হচ্ছে ইন্টারেস্ট চার্জ। তাহলে আমাদের এই ওভারহেড চার্জ এবং এখানে যে ইন্টারেস্ট চার্জ বাড়বে, এই দুটো যোগ করলে আমরা এত পাবো টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। তাহলে সেলিং এক্সচেঞ্জ রেট হবে, আমরা 119 যেটা বের করলাম সেটা লিখবো, এবং টোটাল এক্সচেঞ্জ মার্জিন রেট যেটা আছে সেটা আমরা যেটা বের করলাম সেটা আমরা যোগ করলে 120 টাকা হবে। তাহলে 120 টাকা হচ্ছে আমাদের কাছে সেলিং এক্সচেঞ্জ রেট। এখন আমরা 25,000 ইউরো যদি আমরা বিক্রয় করতে চাই, তাহলে ইম্পোর্টার হ্যাভ টু পে ব্যাংক, ইম্পোর্টার ব্যাংক পরিশোধ করবে, মানে ব্যাংক বিক্রি করতেছে এত ইউরো। তাহলে 25,000 ইউরো গুণ সেলিং রেট কত, সেলিং রেট যেটা বের করলাম 120, এখানে সেলিং রেট বের করলাম 120 দ্বারা আমরা এখানে গুণ করলে এই 30 লক্ষ টাকা সে পরিশোধ করবে। আমরা সেলিং রেট হচ্ছে নির্ণয় করেছি যেটা, সেটা দ্বারা আমরা ইম্পোর্টার কত কিনবে, যত ইউরো কিনবে তত দ্বারা আমরা গুণ করবো। তাই এখানে সেলিং এক্সচেঞ্জ রেট বিডিটি 120 পার ইউরো, এন্ড দ্য ইম্পোর্টার হ্যাভ টু পে টু ব্যাংক বিডিটি কত, 30 লক্ষ ফর ইউরো এত। তাহলে এত ইউরোর জন্য 30 লক্ষ টাকা ব্যাংকে পে করতে হবে, ইম্পোর্টার ব্যাংকে পে করবে। তো এক্ষেত্রে আমরা যেখানে যাই এই অঙ্ক করতে গেলে আমাদের কিন্তু ডাইরেক্ট রেট এবং ইনডাইরেক্ট রেটটা জানা জরুরি। আর আমাদের এই যে এখানে এক্সচেঞ্জ মার্জিন যেটা আছে প্রত্যেকটা অঙ্কে, এক্সচেঞ্জ মার্জিন ওখানে দুইটা যেটা দেখলাম সেটা এখানে দুইটা আছে, আর এখানে আছে, এখানে কিন্তু অনেকগুলো আসলো। এই যে আমাদের এটা হচ্ছে ইন্টার ব্যাংক, এটা যদি দিই তাহলে এখানে কিন্তু আমাদের অনেকগুলো আসলো, তাই না? এগুলো সবগুলো ক্যালকুলেশন আমাদের করতে হবে। তো আমরা এই ধরনের অঙ্কগুলো সবগুলো হচ্ছে এরকম। কথাটাই যে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রি করতে যত খরচ আছে, হ্যাঁ বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বা কস্ট অফ গুডস সোল্ড, আমরা বিক্রি করতে যে খরচগুলো হবে সেই খরচগুলো এখানে যোগ করতে হবে। জি জি। আচ্ছা এই শীটটা তো আপনারা পেয়েছেন না?
এটা? জি আমি পেয়েছি। আচ্ছা আমি আচ্ছা। পেয়েছি। এই অঙ্কটা ঠিক একই রকম অঙ্ক আমরা আহ, দেখলে পারবো আর কি। মার্কিনরা জাপানি নিয়ে এই ধরনের অঙ্কই কিন্তু বারবার আসে পরীক্ষায়। বাংলাদেশের টাকা। এটাও ঠিক একই একই রকম অঙ্ক। মানে এটা শুধুমাত্র ওই ক্রয় বিক্রয় হার নির্ধারণ করে দিতে হবে। হ্যাঁ, এখানে দেখুন খেয়াল করুন এটা কোন রেট, খালি সেটা আগে দেখুন যে ইউএসডি বিডিটি এটা কার মধ্যে কোন মুদ্রার মধ্যে এটা তুলনা করব? বাইং এন্ড সেলিং এক্সচেঞ্জ রেট জাপানি ইয়েন, জাপানি ইয়েন ইন বিডিটি, তাই না? তাহলে জাপানি ইয়েন এবং বিডিটির মধ্যে এটা আমরা দেখব। তাহলে এখানে আমরা খেয়াল করুন এটা আমাদের কাছে কি রেট, এটা এটা হচ্ছে আমাদের, এটা আমাদের ডাইরেক্ট রেট। এটা আমাদের ডাইরেক্ট রেট। হ্যাঁ, সুন্দর। এটা হচ্ছে ডাইরেক্ট। তাহলে এটা জাপানের ক্ষেত্রে এটা কোন এটা রেট? জাপানিদের জন্য ডাইরেক্ট রেট, জাপানের জন্য ডাইরেক্ট, আমাদের জন্য কি? আমাদের জন্য ইনডাইরেক্ট রেট। ইনডাইরেক্ট রেট। এই যে খেয়াল করুন তাহলে ইনডাইরেক্ট রেট হলে এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য, তাই না? জি জি। তাহলে এখানে আমার ক্যালকুলেশন ওইভাবে গেছে ইউএসডি বিডিটি এক্সচেঞ্জ রেট ইজ ডাইরেক্ট রেট। এই যে যেটা ডাইরেক্ট রেট আমরা দেখলাম, সো দ্য রুল বাই লো সেল হাই, মানে এটা হচ্ছে বাই, এটা হচ্ছে সেল। আর জাপানি ইউএসডি জাপানি এক্সচেঞ্জ রেট হচ্ছে কি ইনডাইরেক্ট রেট বা কারেন্সি রেট, সো দ্য রুল বাই হাই। এটা দ্বারা আমরা কি করব? ক্রয় করব। আর এটা দ্বারা কি হবে? বিক্রয় হবে। তাহলে আমরা যখন জি এটা ক্রয় বিক্রয় করব তখন জাপানে জাপানি ইয়েন এবং ইউএসডি যখন আমাদের এই মূল্য ইনডাইরেক্ট রেট দেওয়া থাকবে তখন ডাইরেক্ট রেটে আমরা সেল করব লো রেটে। আর হচ্ছে মানে ওরা সেল ধরবে হচ্ছে লো রেটে, আর আমরা সেল বিক্রয় ধরবে হ্যাঁ ক্রয় ধরবে উচ্চ মূল্যে, হাই রেটে। হাই রেটে। তো এই সূত্রটাই ঠিক এখানে বসানো হয়েছে। এখানে যা ইউএসডি জাপানি যেটা ইউএসডি বিডিটি যেটা আছে সেটা তো ঠিকই আছে, জাস্ট এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। 146 এখানে আসবে, 145 এখানে আসবে। যখন আসবে তখন এটা ঠিক আমাদের ওয়ান জাপানি ইয়েন, ঠিক এর আগের যে অঙ্কটা ওই অঙ্কটা এখানে দিয়েছে যে ওয়ান জাপানি ইয়েন মানে একটি জাপানি ইয়েনে কত বাইং রেট এবং সেলিং রেট হবে সেটা আমাদের বের করতে হবে। বাইং রেট অফ জাপানি ইয়েন ইন বিডিটি বাংলাদেশি টাকাকে জাপানি ইয়েন দ্বারা আমরা ভাগ করবো, করলে এত টাকা পাবো। ঠিক একইভাবে সেলিং এক্সচেঞ্জ রেট আমরা জাপানি ইয়েন এবং সেলিং এক্সচেঞ্জ রেট ভাগ করে আমরা বিডিটি পাবো, মানে এক জাপানি ইয়েন যদি আমরা সেল করি তাহলে 76 পয়সা আমরা নিব। আর যখন ক্রয় করব তখন আমরা 75 পয়সা দিয়ে ক্রয় করব। জি এটা চাইছি এখানে। ইজি আছে, আপনাকে শুধু জানতে হবে ডাইরেক্ট রেট আর ইনডাইরেক্ট রেট। ডাইরেক্ট রেট এবং ইনডাইরেক্ট রেটটা যদি আপনি জানেন তাহলে সহজে এখানে করতে পারবেন। আচ্ছা, গত 99তম অঙ্কটা একটু প্যাচ লাগাই দিছিল, বুঝতে সমস্যা। হ্যাঁ 99 এর এরকম 99 সলিউশনটা আপনাদের দিছি কি আমি? আমি দেখি না। আচ্ছা, দেওয়া হয়নি। এবারে অঙ্ক আসার একটু অঙ্কতে আসবে, এবং যদি এই অঙ্কগুলোর মধ্যে আসে সাধারণত আমরা একটু খুব সাবধানে অঙ্ক যখন দেবো একটু খুব সাবধানে দেবো, তা নাহলে কিন্তু ওই ভুল যাবে আবার। এক্সচেঞ্জ রেটটা আমাদের বিশেষ করে ভুল যায় যে আমরা গুণ করবো না ভাগ করব, এই জিনিসগুলো আমরা কিন্তু এখানে ভুলে যাই, আমাদের ওই ইয়ার উপর নির্ভর করবে। আর এই ম্যাথগুলো আপনারা একটু প্র্যাকটিস এগুলো করবেন, এগুলো দেখবেন। একটু গুণভাগ নিয়ে আজকে হোক অথবা আগামী দিনে হোক একটু কথা জি, বলবেন স্যার। গুণভাগ, কিছু জায়গায় গুণ হচ্ছে, কিছু জায়গায় ভাগ হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। তো এখানে গুণ ভাগের বিষয়টা
আচ্ছা, এটা অঙ্কগুলা একটু দেখেন আপনারা। এখানে অঙ্ক সবগুলাই একই রকম, একই টাইপ অঙ্ক এখানে আমাদের আসে। এটা দেখেন, আমরা এরপর মনে হয় ক্রেডিট অপারেশনস আছে। ক্রেডিট অপারেশনসটা আমরা দেখি। আপনারা একটু লিংকে জয়েন করেছেন, লিংক একটু আরেকবার একটু কষ্ট করে টাচ করবেন, টাচ করে জয়েন হয়ে যাবে। যে তাহলে আজকে টিএপিপি ম্যাথ সলিউশন এখানে শেষ করছে। আপনার আরেকবার ওই লিংকে টাচ করে একটু ঢুকবেন। আসসালামু আলাইকুম।